চলুন আজ খবরের শিরোনামের বাইরে গিয়ে সাগরদিঘির রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। এই একটি নির্বাচনী এলাকার বিশ্লেষণের মাধ্যমে আমরা দেখব কিভাবে সেখানকার স্থানীয় রাজনীতি, অর্থনীতি এবং শাসন ব্যবস্থা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। তো দেখে নেওয়া যাক আমাদের আজকের আলোচনার পথটা কি। আমরা শুরু করব একদম মাঠের বাস্তবতা দিয়ে, আর তারপর ধাপে ধাপে এগোব ভবিষ্যতের জন্য একটি কার্যকরী পরিকল্পনার দিকে। দেখুন, যে কোনো জায়গার রাজনীতি বুঝতে হলে সবার আগে সেখানকার মাটি আর মানুষকে বুঝতে হয়, তাদের দৈনন্দিন সংগ্রামগুলো জানতে হয়। তো সাগরদিঘি জায়গাটা ঠিক কোথায়? এটা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত। এই ভৌগোলিক অবস্থানটাই কিন্তু আমাদের পুরো আলোচনার পটভূমি তৈরি করে দিচ্ছে। এবার আসা যাক এখানকার জনসংখ্যার দিকে। দেখুন, এই ডেমোগ্রাফিটা কিন্তু রাজনীতির চালচিত্র বোঝার জন্য খুব জরুরি। প্রায় ৬৫% মুসলিম জনসংখ্যা, মানে এটা স্পষ্ট যে এখানকার রাজনৈতিক সমীকরণটা মূলত এই সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের উপরই অনেকটা নির্ভর করে। কিন্তু শুধু সংখ্যা দিয়ে তো আর মানুষের জীবন বোঝা যায় না, তাই না? আসল গল্পটা লুকিয়ে আছে দৈনন্দিন জীবনের কঠিন বাস্তবতার মধ্যে। গ্রামের রাস্তাঘাট ভালো না, যখন তখন বন্যা এসে সব ভাসিয়ে নিয়ে যায়। আর সবচেয়ে বড় সমস্যা হলো যুবকদের হাতে কোনো কাজ নেই। এই যে একটা সার্বিক উন্নয়নের অভাব, এটাই কিন্তু মানুষের মনে গভীর আর স্থায়ী একটা ক্ষোভ তৈরি করছে। আচ্ছা, মাঠের এই ক্ষোভ, এই সমস্যাগুলো, ভোটের বাক্সে এর প্রভাবটা ঠিক কেমন? সংখ্যাগুলো আমাদের কি বলছে? ২০১৬ থেকে ২১ এই ৫ বছরের সাগরদিঘির রাজনৈতিক ছবিটা দেখুন। একটা যাকে বলে ভূমিকম্পের মতো পরিবর্তন ঘটেছে। তৃণমূলের ভোট বাড়লেও বিজেপির ভোট শেয়ারও কিন্তু চোখে পড়ার মতো বেড়েছে। আর এটাই হলো সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য। মাত্র ৫ বছরে বিজেপির ভোট বেড়েছে, ভাবা যায়, +511%, ৫১১%। আর একটা অদ্ভুত ব্যাপার দেখুন, একদিকে যখন রাজনৈতিক লড়াই এত তীব্র হচ্ছে, তখন কিন্তু মোট ভোটার উপস্থিতি আসলে কমে গেছে। এটা কি ভোটারদের মধ্যে এক ধরনের হতাশার ইঙ্গিত দিচ্ছে? ভাবার বিষয়। যখন আমরা এই ধরনের রাজনৈতিক পালাবদলের বিশ্লেষণ করি, তখন একটা কথা মনে রাখা খুব জরুরি। আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি হল তথ্যভিত্তিক আলোচনা, আর এই আলোচনার দায়িত্ব হল প্রত্যেক নাগরিকের মর্যাদাকে সম্মান করা। এটাই আমাদের সাংবিধানিক মূল্যবোধ। তো এই যে এত সমীকরণ, এর মধ্যে সাগরদিঘির বর্তমান নেতাকে, চলুন এবার বর্তমান নেতৃত্বের দিকে একটু নজর দেওয়া যাক। বর্তমান বিধায়ক হলেন বাইরন বিশ্বাস। ওনার রাজনৈতিক যাত্রাটা বেশ জটিল। ২০২৩ সালের উপনির্বাচনে তিনি কংগ্রেস প্রার্থী হিসেবে জেতেন বামেদের সমর্থনে, কিন্তু জেতার মাত্র ৩ মাসের মধ্যেই তিনি যোগ দেন শাসক দল তৃণমূলে। মানে যে দলের বিরুদ্ধে লড়ে জিতলেন, সেই দলেই চলে গেলেন। আমরা যদি একটা SWOT অ্যানালিসিস করি, ওনার শক্তি, দুর্বলতা, সুযোগ আর ঝুঁকিগুলো দেখি, তাহলে কি দেখতে পাই? একদিকে উনি নতুন মুখ, শাসক দলের সব রকম সাহায্য পাচ্ছেন, কিন্তু অন্যদিকে এই যে দল বদলু তকমা, এটা ওনার বিশ্বাসযোগ্যতার ওপর একটা বড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে। ঠিক এই জায়গাটাতেই ওনার সবচেয়ে বড় দুর্বলতা। ভোটাররা ভাবছেন, যিনি তৃণমূলের বিরুদ্ধে প্রচার করে জিতলেন, তিনি আবার সেই দলেই যোগ দিলেন। এই যে একটা অনুভূত বিশ্বাসঘাতকতা, এটাই কিন্তু ভোটারদের মনে গভীর অবিশ্বাস আর সংশয় তৈরি করছে। আর এই যে বিশ্বাসের ঘাটতি, এটা কিন্তু এমনি তৈরি হয়নি। এর পেছনে রয়েছে অনেক গভীরে থাকা পদ্ধতিগত সমস্যা আর স্থানীয় মানুষের ছোট বড় নানা অভিযোগ। এই অসন্তোষের পেছনে অনেকগুলো কারণ আছে। যেমন ধরুন, সরকারি প্রকল্পে কাটমানি বা ঘুষের অভিযোগ, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে মানুষের ক্ষোভ, ভোট পরবর্তী হিংসার ভয়, আবার অবৈধ অনুপ্রবেশ আর CAA নিয়ে উদ্বেগও রয়েছে। আর তার সাথে তো যুবকদের বেকারত্বের মতো বড় সমস্যা আছেই। এই সব মিলিয়ে শাসক ব্যবস্থার ওপর থেকে মানুষের বিশ্বাসটা কিন্তু কমে যাচ্ছে। আর এই সব অভিযোগের একটা জীবন্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে ন্যাশনাল হাইওয়ে ৩৪। এর অবস্থা এতটাই খারাপ, বড় বড় গর্ত, ভাঙাচোরা রাস্তা, এটা কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়ের সমস্যা নয়, এটা সাগরদিঘির প্রত্যেকটা মানুষের প্রতিদিনের ভোগান্তি। তো প্রশ্ন হল, এই যে এত অসন্তোষ, এর থেকে ফায়দাটা কে তুলছে? তথ্যগুলো যদি আমরা দেখি, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি একটা নির্দিষ্ট ভোট ভিত্তি তৈরি করতে পেরেছে। মূলত OBC এবং SC সম্প্রদায়ের হিন্দু ভোটাররা, যারা মনে করছেন যে তারা উন্নয়নের দৌড় থেকে পিছিয়ে পড়েছেন। আর এখন তাদের নজর রয়েছে সেই সব ভোটারদের দিকে যারা তৃণমূল বা বামদের ওপর হতাশ বা নিরাপত্তা নিয়ে চিন্তিত। শুধু সমস্যাগুলো চিহ্নিত করলেই তো হবে না, তাই না? আসল চ্যালেঞ্জ হলো এই সমস্যাগুলো সমাধানের জন্য একটা কার্যকরী শাসনের ব্লুপ্রিন্ট তৈরি করা।
এর জন্য একটা চতুর্মুখী কৌশলের কথা ভাবা যেতে পারে। একে আমরা বলছি চতুর্মুখ মতবাদ। প্রথমত, আক্রমণাত্মকভাবে দুর্নীতির বিষয়গুলো সামনে আনা। দ্বিতীয়ত, কেন্দ্রীয় প্রকল্পগুলোর সফলতার কথা বলে স্থিতিশীলতার বার্তা দেওয়া। তৃতীয়ত, প্রচারের জন্য নতুন প্রযুক্তির উদ্ভাবনী ব্যবহার। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষের নিরাপত্তার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া। আর এই উন্নয়ন কর্মসূচির একেবারে কেন্দ্রে থাকতে পারে একটা বড় প্রতিশ্রুতি। সেই যে ন্যাশনাল হাইওয়ে ৩৪-এর কথা বললাম, সেটার সম্পূর্ণ আপগ্রেডেশন। এর জন্য আনুমানিক খরচ হতে পারে প্রায় ৬০০ কোটি টাকা। এটা শুধু একটা রাস্তার গল্প নয়, এটা একটা সম্পূর্ণ উন্নয়ন প্যাকেজ। যেমন বন্যা নিয়ন্ত্রণের জন্য ১৫০ কোটি, একটা কৃষি প্রক্রিয়াকরণ হাব তৈরির জন্য ৮০ কোটি, যেটা প্রায় ১,০০০ নতুন চাকরি তৈরি করতে পারে। এর সাথে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা জল জীবন মিশনের মতো প্রকল্পগুলোকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া। তবে হ্যাঁ, এই ধরনের কোনো কৌশল প্রয়োগ করার আগে একটা বিষয় খুব পরিষ্কারভাবে মনে রাখতে হবে, সেটা হলো ডেটার ব্যবহার। যে কোনো ডেটা চালিত প্রচারের ক্ষেত্রে মানুষের ব্যক্তিগত গোপনীয়তা এবং সম্মতিকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। বিশ্বাস তৈরির এটাই প্রথম ধাপ, আর ভারতের ডেটা সুরক্ষা আইনও কিন্তু এই অধিকারকে স্বীকৃতি দেয়। সবশেষে একটাই কথা, কাগজে কলমে পরিকল্পনা যতই ভালো হোক না কেন, আসল পরীক্ষাটা হয় মাঠে। কৌশলকে বাস্তবে রূপ দেওয়াটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শেষ ৩০ দিনে জেতার জন্য একটা খুব সুশৃঙ্খল এবং মনোযোগ পরিকল্পনা দরকার। যেমন একজন স্থানীয় স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী চূড়ান্ত করা, প্রতিদিন পদযাত্রা করা, সমাবেশের মাধ্যমে কর্মীদের চাঙ্গা রাখা, আর প্রত্যেকটা বুথে ইস্যুভিত্তিক লিফলেট পৌঁছে দেওয়া। এর সাথে পোলিং এজেন্টদের সঠিক প্রশিক্ষণও খুব জরুরি। তাহলে শেষ প্রশ্নটা এটাই থেকে যায়, সাগরদিঘির মানুষের মনে যে গভীর ক্ষোভ আর বিশ্বাসে যে ঘাটতি তৈরি হয়েছে, সেখানে দাঁড়িয়ে শাসনের জন্য একটা নতুন ব্লুপ্রিন্ট কি সত্যিই এখানকার ভাগ্য বদলাতে পারবে? যদি আপনি একজন জনকেন্দ্রিক নেতা হতে চান এবং আপনার নির্বাচনী এলাকার উন্নতি করতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai তে যোগাযোগ করুন বা 08042041602 নম্বরে ফোন করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।